মেন্সে মোটামুটি করে এসছো, কিছু কিছু সংশোধন করে দিয়েছিলাম। একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ক্লাসিফাই ইনজুরি। Mechanical injury.
আমাদের অফেন একটা মানে কোশ্চেন থাকে ক্লাসিফাই ইনটু, এবং এর সঙ্গে দেওয়া থাকে ওয়ার্ডটা ডিফারেন্ট ইনটু নোনস অ্যান্ড ইনজুরি। ঠিক আছে, তো যখন ইনজুরি ক্লাসিফিকেশন দেবে তখন ইনজুরিগুলোকে তোমরা মেন চারটে ভাগে বিভক্ত করবে। একটা হচ্ছে মেকানিক্যাল ইনজুরি, 2 নম্বর থার্মাল ইনজুরি, 3 নম্বর কেমিক্যাল ইনজুরি, 4 নম্বর হচ্ছে ইনজুরি ডু টু ইলেকট্রিসিটি। ঠিক আছে, এইবার দেখো মেকানিক্যাল ইনজুরির আন্ডারে আছে অ্যাব্রেশন। অ্যাব্রেশন হচ্ছে ইনজুরি যেটা মেকানিক্যালি ঘটে এবং মেনলি সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন ডিস্ট্রাকশন হয়। ঠিক আছে, হ্যাঁ, সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন ডিস্ট্রাকশন হচ্ছে। এবার এই অ্যাব্রেশনটা আবার 4 ধরনের আমরা দেখতে পাই। একটা হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে জানো যে কোনো পয়েন্টেড পার্ট কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা যখন আমাদের শরীরের সুপারফিশিয়াল স্কিনের যে সুপারফিশিয়াল লেয়ার মানে এপিডার্মিসটা ইনজুরি হয় তখন তাকে আমরা বলছি স্ক্র্যাচ। অর্থাৎ ধরো কাঁটা বা কোনো নিডল বা হাতে নখ, এইরকম জাতীয় জিনিস যখন স্কিনের উপরে আঁচড় কেটে যায় তখন সেই জিনিসগুলোকে বলা হয় স্ক্র্যাচ। স্যার চেয়ারটা নেবো? আমি জানি না, এখানে প্রসিড করতে পারো, আমার কিছু জিজ্ঞেস করবে না, আমার ক্লাস চালু হয়ে গেছে। এবার তুমি কোথায় বসবে দেখে নাও, আর ডিস্টার্ব করবে না একদম। 2 নম্বর হচ্ছে অ্যাব্রেশন, হচ্ছে গ্রেজ, GRAJD, গ্রেজ। ঠিক আছে, গ্রেজ মানে হচ্ছে যখন পুরো সুপারফিশিয়াল স্কিনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে বসে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গ্রেজ। প্রেসার অ্যাব্রেশন মানে যখন কোনো প্রেসার মানে মেনলি যেটা দেখা যায় ধরো কোনো দড়ি বা অন্য কিছু যখন স্কিনের উপর দিয়ে মানে চাপে বেরিয়ে যায় তখন দেখবে এগুলো সাদা হয়ে যায়, একটু চেপে বস্ত মতো হয়ে যায়, সেটাকে বলছি আমরা প্রেসার অ্যাব্রেশন। আর ইমপ্যাক্ট অ্যাব্রেশন কোনো অবজেক্ট যখন ছাপ ফেলে দেয় স্কিনের উপর তখন এই ধরনের অ্যাব্রেশন গুলোকে বলা হয় ইমপ্যাক্ট অ্যাব্রেশন। ধরো আমার এটা আছে, এর উপর দিয়ে একটা টায়ার চলে গেল, টায়ারের বিট গুলো স্কিনের উপরে ছাপ ফেলে দেয়, ঠিক আছে, প্লাস ইঞ্জুরিও করবে, তখন সেটাকে বলা হচ্ছে ইমপ্যাক্ট অ্যাব্রেশন। অর্থাৎ একটা করলাম আমি, একটা কোয়ার উপরে আমরা করলো, কোয়ারটার ছাপ এখানে পড়ে গেল, দ্যাট ইজ ইমপ্যাক্ট অ্যাব্রেশন। ঠিক আছে স্যার গ্রেসটা হচ্ছে গ্রেসের পুরো সুপারফিশিয়াল স্কিনটা যখন সরে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, বসে গিয়ে বেরিয়ে গেল, ওটা সাদা হয়ে যাচ্ছে। এবার যদি ডার্মিস শুকিয়ে হয়ে যায় তখন ওটা হয়ে যাবে ল্যাসেরেশনে চলে আসবে। ওই জিনিসটা তখন শুধু অনলি সুপারফিশিয়াল স্কিনটা থেকে উঠে গিয়ে সাদা হয়ে যায়, সেটাকে বলছি আমরা গ্রেস। আর যখন সুপারফিশিয়াল লেয়ার প্লাস ডিপ লেয়ার ডিস্টার্ব হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ল্যাসেরেশন। এইখানে ল্যাসেরেশনের সঙ্গে গ্রেজের পার্থক্য। হ্যাঁ, যখন মানে ডার্মিসও ক্ষত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে তোমার ল্যাসেরেশন। এরপরে হচ্ছে অ্যাব্রেশন গেল, অ্যাব্রেশনের পরে হচ্ছে কনফিউশন। কনফিউশনের অপর নাম হচ্ছে ব্রুইজ, বুঝতে কনফিউশনের অপর নাম হচ্ছে ব্রুইজ। তোমাদের দেখবে ট্রু ব্রুইজ আর ফলস ব্রুইজের একটা পার্থক্য দেওয়া আছে, আগে যে এখানে বলেছিলাম কোশ্চেন পেপারে দেখো ব্রুইজ কাকে বলে আর ডিফারেন্স বিটুইন ট্রু এন্ড ফলস ব্রুইজ। যখন কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দ্বারা কোনো শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয় তখন সেই ইনস্ট্রুমেন্টটা যেখানে আঘাত দিচ্ছে সেইখানকার স্কিনের নিচে ব্লাড ভেসেলস গুলো ডিস্ট্রাকশন হওয়ার জন্য ব্লাডটা ওখানে স্কিনের নিচে জমা হয়ে কালো হয়ে ফুলে ওঠে। যেমন একটা বল সেখানে লাগলো, জমলা হয়ে স্কিনটা কাটলো না, স্কিন কাটলো না,
রক্ত বেরোলো না, স্কিনের নিচে রক্ত হয়ে জমে গিয়ে ফুলে গেল। দ্যাট ইজ কল কনফিউশন অর ব্লিড। বোঝা গেল? মানে যখন কোনো হারালো নয়, প্লান কোনো কিছু, যেমন একটা দূষিত মাল এখানে একটা কালো হয়ে ফুলে গেল, ফাটলো না, রক্ত বেরোলো না, একটা বল এসে একটা কোয়া বা লোহা বা একটা প্লান কোনো কিছু এসে অবজেক্ট করতে লাগলো, তখন সেখানটা কালো হয়ে যখন ফুলে যাচ্ছে বা পড়ে গেল কোথাও, মানে এলো এইখানটা ডাবু হয়ে গেল, এতখানি কালো হয়ে। তো এইসব জিনিসগুলোকে বলা হচ্ছে কনফিউশন। বাংলাটা কি বলেন কনফিউশনের? হ্যাঁ, বাংলা বলিনি, বাংলা কি বলে আমি বুঝতে পারছি না। কালসিটে বলেন একটা। কালসিটে পড়ে যাওয়া যেটা, কালসিটে পড়ে যাওয়া যেটাকে বলছি। যখন ফুটে থাকে আমি কনফিউশনের অপর নাম বলেছি ব্রুইজ। বুঝতে পেরেছো? বুঝতে পারলাম তো। হ্যাঁ, কি বলেন অপর নামটা কি বললেন? ব্রুইজ, লুইস লুইস ব্রুইজ। নোটে আছে। নোটে আছে, দেখো না, খাতা খোলো, খাতা খুলে দেখতে হবে। পড়াশোনা করবে না তো কি করা হবে? বাড়িতে এসে দেখতে হবে তো। আগের দিনই বলেছি, কারণ আগের দিনে আমরা এফএসএল শুরু করেছি, আমরা আমাদের এটা লাস্ট ক্লাস, এরপরে পরীক্ষা, তার মানে আমরা শুধু রিভাইজ করবো আর বেরিয়ে যাবো, জায়গাগুলোকে সঠিক করে দেবো। ভুলভাল ছিল আগে যে সব সংশোধন করে দিয়েছি, আর মোটামুটি নোটে কিছু ভুলভাল নেই। এইবার নোটটাকে একটু বুঝিয়ে দেওয়া যাতে তোমরা নোটটা লিখতে পারো। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের দিয়েছে তো, সাজেশন দিয়েছে, ইঞ্জিনিয়ারিং দিয়েছে তো, ইঞ্জিনিয়ারিং আগে। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক সময় শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন দেয়, অনেক সময় ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন দেয়, ঠিক আছে? তো এখানে অ্যাপ্রেশন মানে ছড়ে যাওয়া, কনফিউশন মানে হচ্ছে কালসিটে পড়ে যাওয়া, সোজা কথা। আর ল্যাসেরেশন মানে হচ্ছে তোমার এপিডার্মিস ডার্মিস দুটোই যখন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি আমরা ল্যাসেরেশন। আমরা করলে এখানটা পুরো সেটে গেল, স্কিন সমেত, কালো সমেত, ঠিক আছে? দমদমে একটা ঘা হয়ে গেল, তখন সেটাকে বলছি আমরা ল্যাসেরেশন, ঠিক আছে? এখানে ব্লাড বেরোবে। ইনসাইজোন, যখন কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, তখন যে ইনজুরিটা সৃষ্টি হয়, সেই ইনজুরিটাকে বলছি আমরা ইনসাইজোন, ঠিক আছে? স্ট্যাব উন্ড, যখন কোনো ধারালো পয়েন্টেড ইনস্ট্রুমেন্ট দ্বারা পেনিট্রেট করে ইনজুরি করা হয়, স্ট্যাব করা মানে সোজাসুজি, যেমন তরোয়ারি, ন্যাপলা, তরোয়ার দিয়ে যেমন আমরা ইনসাইজোন করতে পারি, আবার এরকম গেঁথেও দিতে পারি। এই গেঁথে দেওয়াকে বলছি আমরা স্ট্যাব, ঠিক আছে? তার জন্য যে ইঞ্জুরিটা হয় তার মধ্যে স্ট্যাব। 6 নম্বরের দিকে যে ফায়ার আর্ম উন্ড বা ফায়ার আর্ম ইঞ্জুরি, যাই বলি না কেন, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ফায়ার করতে পারে, যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ফায়ার তোমার গুলি ছুটতে পারে, যেমন বন্দুক, পিস্তল থেকে আরম্ভ করে স্টেন গান থেকে আরম্ভ করে যত কিছু ফায়ার আর্ম বলি সবগুলো, ওই ফায়ার যারা করতে পারে সেই সমস্ত আর্ম দ্বারা যখন ইঞ্জুরি হবে, তখন তাকে বলবো আমরা ফায়ার আর্ম ইঞ্জুরি। এই ফায়ার আর্ম ইঞ্জুরি মানে মেনলি তোমার কার্তুজ বা বুলেট এইসব জিনিসগুলো পেনিট্রেট করে গিয়ে হয়। তার একটা এন্ট্রি পয়েন্ট থাকে, এক্সিট পয়েন্ট থাকে, বুঝলে? এরকম ভাবে বেরিয়ে চলে যায়, আবার কোনো কোনো ভেতরে থেকেও যেতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র এন্ট্রি পয়েন্টটা থাকবে। এবার এদের এন্ট্রি পয়েন্ট এক ধরনের হয়, এক্সিট পয়েন্ট এক ধরনের হয়। এরকম দুটো পয়েন্টের দেখে বোঝা যায় যে গুলিটা এদিক থেকে এসে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে গেছে। যখন এরপর হয়ে যাচ্ছে দুদিকে ইঞ্জুরি থাকছে, কোন দিকে এসছে, এদিক দিয়ে এসছে না এদিক দিয়ে এসছে, সেটা ওদের চরিত্র দেখে আমাদের যে ফরেন্সিক বিশেষজ্ঞরা আছে তারা বুঝে যাবে। তাদের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে এন্ট্রি পয়েন্টের এই বৈশিষ্ট্য থাকবে, এক্সিট পয়েন্টের এই বৈশিষ্ট্য থাকবে, যে পয়েন্টে যে বৈশিষ্ট্য মিলবে সেই অনুযায়ী এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট ডায়াগনোসিস হবে। তার সেই অনুযায়ী আমাদের ডিসিশন আসবে যে তার মানে যিনি মেরেছে গুলি সে এই দিক থেকে মেরেছে বা যিনি গুলি মেরেছে ওই দিক থেকে মেরেছে, এরকম একটা ডিরেকশন পয়েন্ট ওখান থেকে পাওয়া যায়, ঠিক আছে? আর হচ্ছে ফ্র্যাকচার উন্ড, এই এত যত রকমের উন্ড আছে তার মধ্যে যদি কোনোভাবে হাড়গোড় ভেঙে যায় তখনই তাকে আমরা বলবো ফ্র্যাকচার উন্ড, ঠিক আছে? যে কোনো অ্যাক্সিডেন্ট এই এত রকমের আছে, স্ট্যাব উন্ড, ফায়ার আর্ম উন্ড, ইনসাইড হোক, ল্যাসেরেশন হোক, কনফিউশন, তার সঙ্গে যদি হাড় ভেঙে যায় কোনোভাবে
তখনই তাকে বলবো আমরা ফ্র্যাকচার হবে। ঠিক আছে, এই গেল তোমাদের এই যে এতগুলো যেগুলো বললাম এরা সব মেকানিক্যাল ইনজুরি। সেই রকম আর এক রকমের ইনজুরি আছে, দ্যাট ইজ থার্মাল ইনজুরি। এই সাইজটা একবার বলে দিন এটা ইনসাইড মানে যে সমস্ত ধারালো অবজেক্ট যে কাটা হয় বা কোম মারা হয়, তার ফলে দা হবে, কাস্তে হবে, তরবারি হবে, ন্যাপলা দিয়েও আমি ইনসাইড করতে পারি। ঠিক আছে, তো কোনোভাবে চোখ দিয়ে যখন আমি কোনো শরীরে ইনজুরি ঘটাচ্ছি কোনো ধারালো ইনস্ট্রুমেন্ট দিয়ে, তখন যে ইনজুরিটা সৃষ্টি হবে দ্যাট ইজ ইনসাইড। স্যার ল্যাটেরালটা কি হবে? হ্যাঁ? 3 নম্বরটা ল্যাসেরেশন। ল্যাটেরাল। এখন আমরা স্কিনে যখন সুপারফিশিয়াল লেয়ার এবং ডিপ লেয়ার দুটো ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন তাকে বলতে হবে ল্যাসেরেশন। ঠিক আছে, এরপরে হচ্ছে থার্মাল ইনজুরি। থার্মাল মানে তাপ সম্বন্ধ। তাপ দু প্রকারের, কোল্ড হতে পারে, হিট হট হতে পারে। কোল্ডে হলে পরে পোস্ট পায় বরফের জন্য, বরফ ক্ষতের জন্য, যেগুলো বরফের অঞ্চলে অনেক থাকার জন্য বা লড়াই করার জন্য বরফের যে ক্ষতগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় পোস্ট পায়। আর ড্রাই হিট দিয়ে যে ইনজুরিটা হবে সেটা হবে বার্ন, আগের দিন বলেছি। আর ময়েস্ট ইনজুরি, ময়েস্ট হিট দিয়ে যেটা হবে সেটা হচ্ছে স্ক্যাল, সেটাও আগের দিন বলেছি। যখন বার্ন আর স্ক্যালের পার্থক্য বোঝাচ্ছিলাম তখন আমরা বলেছি। ঠিক আছে, তো এই গেল তোমার থার্মাল ইনজুরি। এরপর যে কেমিক্যাল, কেমিক্যালের আমরা দুটো অংশ জানি, একটা যে করোসিভ অ্যাসিড দিয়ে উপরে যেতে পারে, আর করোসিভ অ্যালকালি হলে সেখানেও উপরে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য কেমিক্যাল ইনজুরি বাই করোসিভ অ্যাসিড আর বাই করোসিভ অ্যালকালি। আর একটা আছে ইনজুরি ডিউ টু ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে হচ্ছে তোমার তো জানো ইলেকট্রিক যেটা ইনভিজিবল এক ধরনের রে, হ্যাঁ, সেটা একটি ডাইরেক্ট ইলেকট্রিক্যাল হতে পারে, আমাদের কারেন্ট যেটা। আর একটা হচ্ছে এক্সরে, তারাও রে বার করে, ইনজুরি করতে পারে। লাইটেনিং মানে যে বাজ পড়ে, যেগুলো বাজ পড়ে গিয়ে যে হয় ইনজুরি হয়, দ্যাট ইজ লাইটেনিং। আর রেডিয়েশন, যে রেডিওঅ্যাক্টিভ যে এজেন্টগুলো আছে, বোরন, তারপরে আছে রেডিয়াম, এদের যে রেডিয়েশন, সে তার রেডিয়েশনের প্রভাবেও অনেক শারীরিক ইনজুরি হয়। হ্যাঁ, তাদেরকে বলছে রেডিয়েশন ইনজুরি। ঠিক আছে, এই টোটাল ব্যাপারটা হচ্ছে তোমার ইনজুরির ক্লাসিফিকেশন, এবং এটা মুখস্থ করে দেবে একদম সিমেট্রিক ওয়েতে, এটাই নামিয়ে দেবে ক্লাসিফিকেশন। কেমিক্যালের ভাগ করতে বলুন স্যার। কেমিক্যালের কি করোসিভ অ্যাসিড কি হবে? বাই করোসিভ অ্যাসিড, বাই করোসিভ অ্যালকালি হচ্ছে বেস বেস। তারপরে টিপিআর মানে কি? অ্যালকালি করোসিভ বাই বাই ঠিক আছে। বলবে অ্যাসিড দ্বারা পুড়ে যেতে পারে, আবার অ্যালকালি দ্বারাও পুড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? এই দুটা ইনজুরি। এই গেল তোমাদের। এর আগের দিন আমরা বার্ন নিয়ে বলেছি। বার্ন কাকে বলে? বার্নের ক্লাসিফিকেশন দুটো ভাবে করবে, একটা হচ্ছে সুপারফিশিয়াল বা এপিডার্মাল, ডার্মো এপিডার্মাল আর ডিপ, তিনটে বলেছিলাম। আর এক্সটেনশন, কতটা এক্সটেনশন করেছে সেটা পার্সেন্টেজে তোমরা রুল অফ 9 প্রয়োগ করে ওটা করতে হবে। 11টা অংশকে 9 করে পয়েন্ট দেওয়া হয়েছে, আর পেরিনিয়াম অঞ্চলটাকে 1% দেওয়া হয়েছে। এই 100% করা হচ্ছে এইভাবে, কতটা কোন অংশ ঘুরছে সেই অনুযায়ী পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, আচ্ছা স্যার ড্রয়িং করতে হবে এক্সামে? হ্যাঁ, এক্সামে স্যার ড্রয়িং করতে হবে? এক্সামে বসলেই কিচ্ছু করতে হবে। স্যার আমাদের যে 6 নাম্বার কোশ্চেনটা আছে হ্যাঁ, বলো। ওইটা কি করতে হবে, যেটা ট্রু ফলস দেওয়া রয়েছে? কোথায় ট্রু ফলস? শেষের যে ট্রু ফলসটা আছে, আরে ট্রু পুলিশ আর ফলস পুলিশ, ট্রু ফলস নেই। ওখানে পুলিশ কিন্তু আছে, হ্যাঁ, কি করে ট্রু অ্যান্ড ফলস ডুইজ। ট্রু অ্যান্ড ফলস পুলিশ। দেখো, শরীরের কোনো জায়গা কোনো স্থানে আঘাত দেখে যদি তোমার সাবকিউটেনিয়াস টিস্যুতে রক্ত জমে যাওয়ার জন্য ট্রু পুলিশ ঘটে, একটু আগে বললাম তো পুলিশ কাকে বলে?
সেই রকম কিছু ইরিটেটিং সাবস্টেন্স আছে, অনেক পদার্থ আছে, ঠিক আছে? যেমন তোমাদের কিছু দিয়েছে, এখানে কি কি দিয়েছে? ক্যালোট্রপিস, তাই তো? তারপরে হচ্ছে হ্যাঁ, মানে বল ফ্লুইড হচ্ছে কোনো আর্টিফিশিয়াল জিনিস লাগিয়ে কালো কালো ছোপ করে দেওয়া শরীর, বুঝতে পেরেছো? তাকে বলছি আমরা ফলস ফ্লুইড। এইবার অনেক সময় অনেককে ফাঁসাবার জন্য, যেমন খুব কম করে ওকে ফাঁসাবার জন্য এরকম কালো কালো ছোপ করে থানায় পুলিশে গিয়ে ও আমাকে তো তখন পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। এইবার বলছে আমি মানিনি স্যার, তখন তারা ঠান্ডায় বলছে না মানিনি স্যার, সকলে গেলে ঠিক আছে ফরেন্সিক লোককে ডাক। তা ফরেন্সিক বিষয়ে ডাকা হলো, ডাকা এগুলো পরীক্ষা করা হলো, ফরেন্সিক বিষয় রিপোর্ট দিয়ে যেগুলো আর্টিফিশিয়াল ফ্লুইড, নট ট্রু ফ্লুইড। তারপরকে ছেড়ে দিল, বলে যে স্যার রিপোর্ট করলো তার পানিশমেন্ট কি হবে? ঠিক আছে। যে রিপোর্ট করলো তার পানিশমেন্ট কি হবে? কার যে স্যার এরকম ভাবে ফলস কেস খাই দিল তার পানিশমেন্ট হবে না? এবার তুমি যখন মানহানি করো তখন হবে। না হলে তুমি যদি করো, তোমার মানহানি করেছে, তুমি ভদ্রলোক, তুমি ডাক্তার মানুষ, ডাক্তারি করো, তোমাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে স্যার গেছে। মানহানি করলে হবে না। তোমার ওর মালিক স্যার আগের দিন সারা দিলেন না, ফোন করেছিলাম সারা দিলেন না, গাড়ি চালাচ্ছিল রাত্রিবেলা। স্যার ওকে টাকা দিয়ে বেরিয়ে আসতে হবে ফোন করার পরে। গাড়ি চালিয়ে যাও, তারপরে একটা সিগন্যাল মুখে আটকে গেছিলাম, সেই জন্য কোনো ডাক নেই। বুঝতে পেরেছেন কে ফোন করেছিল? আচ্ছা দেখো, এরপরে বলছে এই যে মানে এই যে কতগুলো পয়েন্ট, 9টা পয়েন্ট দেওয়া আছে, মুখস্থ করে নেবে। ট্রু কুইজ আর ফলস কুইজ, এটা সাইসারে দিয়েছে তো, হ্যাঁ? তার মানে আসবে এই 9খানা পয়েন্ট। ট্রু কুইজের দিকে দেখো লেখা আছে, এদিকেও লেখা আছে, খুব সোজাভাবে লেখা আছে। এটা সবুজ ফলগুলো দেয়নি, তবে তো দেখে রাখবে সর্বতে যে দিতে পারে ও বোঝেন সিলেবাসের সঙ্গে খাপ খায় না। ছোট ছোট দেবে না, শর্ট কোশ্চেন গুলো হবে, শর্ট কোশ্চেন গুলো ওখানে দিয়ে দেয়, ওরা জিজ্ঞেস এই তো সব যা আছে তাই। হ্যাঁ, কোড কাট, কোড কম কাট, ডেট কাটতে বলে, শ্বাস যে বন্ধ হয়ে গেছে, শ্বাস যে বন্ধ হয়ে গেছে, একটা রুগী শ্বাস বন্ধ হয়ে গেছে, যখনই তুমি রেসপিরেশন মানে ডেটের সংজ্ঞা দেবে, কমপ্লিট অ্যান্ড ইরিভার্সিবল সিজেশন অফ সার্কুলেশন, ব্রেন ফাংশন অ্যান্ড রেসপিরেশন, তাই তো? এটাই ডেফিনেশন। তখন বলবে যে সিজেশন অফ সার্কুলেশন হয়েছে, তুমি বুঝবে কি করে, বা সিজেশন অফ রেসপিরেশন তুমি বুঝবে কি করে, কি করে বুঝে যাবে? ইয়েস, ফেদার টেস্ট করবো, একটা মিরর টেস্ট করবো, দুটো, আর স্টেথোস্কোপের সাহায্যে বিট সাউন্ড শোনার চেষ্টা করবো, কোনো বিট সাউন্ড পাবো না। এই দ্বারা বুঝবো যে তার রেসপিরেশন টোটালি স্টপ হয়েছে, কারণ কোনো রেসপিরেটরি মুভমেন্ট থাকবে না। সেই জন্য গ্লাস অফ ওয়াটার টেস্ট যেটা, সেখানেও ফ্ল্যাট থাকবে, কোনো রিফ্লেকশন থাকবে না। এখানে যেহেতু বায়ু চলাচল করছে না, বেদার নড়বে না, প্লাস ভেপার করবে না, সামান্য আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, কোনো জিনিস জানছো না, আমি বলেছি অলরেডি সিজেশন অফ রেসপিরেশন হচ্ছে তুমি বুঝবে কি করে, তোমাকে ধরবো বলে সিজেশন অফ সার্কুলেশন হচ্ছে কি করে বুঝবে, বুঝতে পেরেছো? এবার সিজেশন অফ সার্কুলেশন কি করে বুঝবো? পালস পাবো, সার্কুলেশন না হলে হার্ট হবে না,
তাহলে হার্টবিট পাবো না আমি। হার্টবিট অফ থাকলে এখানে কোনো পাল পাবো না, তাই তো? হ্যাঁ, আর স্টেথোস্কোপে চাইলে কোনো হার্ট সাউন্ড পাবো না, তার টুকলা পাবো। তো এই তিনটে তো আমরা এমনি পাবো। এবার ইলেকট্রোকার্ডিওগ্রামে আমি কোনো ডিপ্রেশন বা কোনো কাজ পাবো না। বিপি টেস্টটা হ্যাঁ, বিপি টেস্ট বিপি আর লাগবে না তো, দরকার না বিপি আর লাগবে কেন? হার্ট তো বন্ধ হয়ে গেছে, আমি আগেই পাচ্ছিলাম আমার প্রেশার থাকবে। পালসটা দেখলেই পাওয়া যাবে। অনেক সময় পালস অফ হয়ে গেলেও হার্ট চালু থাকে, সেক্ষেত্রে তোমার হার্টবিট দেখতে হবে স্টেথোস্কোপের সাহায্যে বা ইলেকট্রোকার্ডিওগ্রাফির সাহায্যে আমি আমার ডিফ্লেকশন মানে এটা দেখবো, ওয়েভটা দেখবো, ঠিক আছে? এবার ইলেকট্রোকার্ডিও আমাদের সবসময় আমার কাছে অ্যাভেলেবল থাকে। তো প্রথমে আমাকে স্টেথোস্কোপের সাহায্যে একটু ডায়াগনোসিস করতে হবে, এসিডিশন অফ সার্কুলেশন হচ্ছে। আর একটা আছে তোমার রিং টেস্ট, এখানটা আঙুলের ডগাটা বেঁধে দিলে পরে, হ্যাঁ, দেখবে জেন্টো থাকলে পরে রিয়াকশন হবে, কালো হয়ে যাবে। পড়া হলে আর কোনো কিছু কোনো চেঞ্জ দেখা যাবে না, বুঝে গেল? এই হচ্ছে আর একটা টেস্ট। এবং এতটা লাগে না, ওটা তো পরে পরে হবে। যখন মরছে ইনস্ট্যান্ট, তখন তো ঠান্ডা হচ্ছে না, বডি কুলিং হচ্ছে না। না না এখানটা বেঁধে দেওয়ার ফলে হ্যাঁ, এই রক্ত চলাচল রক্ত চলাচল তো হচ্ছে না বলে এখানে কোনো রিয়াকশনটা হবে না। জ্ঞান করতে তোমার বেঁধে দেখো কালো হয়ে যাবে, তারপরে বলে দাও আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? এইটা গেল তোমার সিজেশন অফ সার্কুলেশন, সিজেশন অফ রেসপিরেশন। আর রইল কি ব্রেন ফাংশন। ব্রেন ফাংশনে যেগুলো টর্চ স্পট ওগুলো হচ্ছে কি, ব্রেন ফাংশন চালু থাকলে রিফ্লেক্স গুলো চালু থাকবে, প্লাস সেন্সেশন চালু থাকবে, ভলেন্টারি পাওয়ার থাকবে। তো এরা হাতটা তুলে ফেলে দিলাম, ধপাস করে পড়লো, কোনো রেজিস্ট্রেশন নেই, চিমটি কাটলাম, কোনো এক্সপ্রেশন নেই শরীরে, ঠিক আছে? তারপরে আমি রিফ্লেক্স দেখি, এটা রিফ্লেক্সটা দেখি আমাদের যে যেটা দিয়ে লাইটটা বাইরে থেকে একটা তুমি ঢুকবে, যে মনি বা তারা, সেইখানে তুমি আলো পেলে জীবিত থাকলে কি হবে? ওটা সংকোচন প্রসারণ হবে, সংকোচন প্রসারণ হবে। আর যদি তুমি কোনো ধরনের রিয়াকশন হচ্ছে না, তার মানে রিয়াকশন লস, তার মানে ব্রেন ডেড হয়ে গেছে। এই এতগুলো জিনিস দেখবো যখন পাই না, তখন এটাকে 4 ঘন্টা আমরা ওয়েট করবো। তারপরেও যদি না ফিরে আসে এই জিনিসগুলো, তবে ইরিভার্সিবল হয়ে গেল, তখন ওটা চেক করবো, বুঝে গেল? এবার সাসপেন্ডেড অ্যানিমেশন বলে একটা কথা আছে। সাসপেন্ডেড অ্যানিমেশন, সাসপেন্ডেড অ্যানিমেশনে কি বলছে না, সব বন্ধ হয়ে গেল একটা টাইম দিন, কিন্তু পরে আবার ফিরে এলো, আবার তার লাইফ সাইড ফিরে এলো। এই যে এতটা সময় তার ছিল না, এই অংশটা আপনি বলছি আমরা সাসপেন্ডেড, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে তোমাদের সবই হয়ে গেল, লাস্ট হচ্ছে রেপ। রেপ নিয়ে যে দিয়েছে তোমাদের সাইকেলে, হ্যাঁ আছে রেপে দেখো অনেকটা বড় সেক্টর আছে। রেপটা হলো একদম লাস্টে হোয়াট ইজ রেপ, সেখানে যেহেতু এতে দেয়নি, আচ্ছা তো, আচ্ছা দেখো সেখানে বলছে কোন পুরুষ যদি কোনো মহিলার সম্মতি ছাড়া তার সঙ্গে যদি সেক্সুয়াল করে, হ্যাঁ, তখন সেটাকে বলছি রেপ। ইন্টারকোর্স করে বা কোনো অ্যানাস্তা করুক, যাই হোক না কেন, প্রাইভেট পার্টে হাত দেওয়া থেকে তারপরে সবকিছু রেপের মধ্যে চলে যাবে যদি তার ইচ্ছার বিরুদ্ধে হয়। এখানে কোনো দ্বিতীয় কথা নেই। যে কোনো এজে, যে কোনো বয়সের মহিলার ইচ্ছার বিরুদ্ধে তুমি যদি কিছু করেছো, সেটা রেপ হিসাবে পরিগণিত হবে। এবার ইচ্ছার সহিত কখন পরিগণিত হবে? মানে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করলে তো রেপ করছি, কোনো সন্দেহই নেই। কিন্তু ইচ্ছা নিয়ে তার সঙ্গে যদি সহবাস করা হয়, তখন কোন ক্ষেত্রে সেটা রেপে পরিণত হবে? সেটা বলছে মহিলাটা যদি 15 বছরের নিচে পায়, মেয়েটা যদি 15 বছরের নিচে পায়, অর্থাৎ ভ্যালিড কনসেন্ট। ভ্যালিড কনসেন্ট কি না, যে মানে সম্মতি দিতে পারে। এ সম্মতি দিতে পারে একটা 16 বছরের ঊর্ধ্ব মেয়ে একটা সেক্সুয়াল এর সম্মতি দিতে পারে। যদি সে সম্মতি নিয়ে 16 বছরের ঊর্ধ্বে হয়, তাতে কোনো দোষের কিছু নেই। কিন্তু যদি 16 বছরের নিচে হয়,
সম্মতি সয়ের যদি হয় তবুও সেটা রেসের মধ্যে পড়ে যাবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি বলছে, মহিলাটি 16 বছরের কম বয়স্ক যদি হয় তার ইচ্ছা সত্ত্বেও হলেও, সেটা তো বললাম। আর 15 বছর হচ্ছে নিজের ওয়াইফের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে। আর 16 বছর বয়সের বেশি কোনো মহিলার সাথে তার ইচ্ছার ভিত্তিতে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তবে সেটা রেজিস্টার বলে প্রথমেই বলে দিলাম আমি ফার্স্টে। এইবার বলছে 16 বছরের বেশি বয়স্ক মহিলার সম্মতি যদি আমরা কোনো ভয় দেখিয়ে বা নেশাগ্রস্ত কোনো ওষুধ খাইয়ে নেওয়া হয় তবে কিন্তু সেটা রেপ হিসাবে পরিগণিত হবে। আর কি বলেছে, মিথ্যা স্বামীর পরিচয় দিয়ে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তবেও সেটা কিন্তু রেপ হিসাবে প্রতিগণিত হবে। আর কি বলেছে, যদি মানসিকভাবে তোমার অ্যাবনর্মাল কোনো মহিলার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় তবুও সেটা রেপ হিসাবে পরিগণিত হবে। বুঝে গেল? এতটা বড় ডেফিনিশন। ইলিগাল পার্টনারটাও তো হয়। ইলিগাল পার্টনার মানে ওয়ান ম্যারিড ম্যান আর ডিফাইন ম্যারিড ওম্যান। এখন সম্মতি অসম্মতির কথা বলছি। এখন তুমি আইন জানো না, পড়োনি? নতুন আইন পড়োনি? হ্যাঁ, যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, কার বউ কার বউ হয় এসব দেখার কোনো ব্যাপার নেই। তারা যদি স্বইচ্ছায় মিলিত হয় তবে সেটা আইন করা হবে। পরকীয়ার মধ্যে পড়ে যাচ্ছে। যাবো না। পরকীয়া পরকীয়া আমি বলবো। পরকীয়া বলবো। আচ্ছা সাইডে পরকীয়া বলছো কেন? লিখতে যাবে পরকীয়া বলছো যে আসছে সে কার বউ না বউ, ওটা তো মানুষ একটা ম্যান, হিউম্যান বিং। সে মেল হতে পারে, ফিমেল হতে পারে। ধর একটা মেল হিউম্যান, একটা ফিমেল হিউম্যান, তারা দুজনে সম্পর্কে মিলিত হলো, তাতে কোনো আইনি কোনো বাধা নেই। এবার যদি ধরো তখন সম্পর্কে মিলিত হলো, পরে কে খারাপ যদি রিলেশন করে বিশাল কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। হ্যাঁ, আচ্ছা এবার একটা রেপ কেসের আসছে, একটা রেপ কেসে কিভাবে তোমার পরীক্ষা করা হয় পদ্ধতিগত, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দিয়ে আছে। খুব সোজা, কিন্তু একবার তোমরা যে চোখ বুলিয়ে নাও লিখতে পারো। একটা রেপ কেসের ডিটেলস যখন হচ্ছে তখন তার ডিটেলস কি কি ঘটেছে সেটা তো যে তদন্তকারী অফিসার সে তো নেবে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কেমন ভাবে হয়েছিল, কি ব্যাপার হয়েছিল, সব কিছু যে নথিভুক্ত করা তাকে বলা হচ্ছে ইতিহাস নেওয়া, হিস্ট্রি টেকিং। ঠিক আছে, তারপরে এবার হিস্ট্রি টেকিং এর মধ্যেই পড়ছে নাম ধাম ঠিকানা বয়স অভিভাবকের নাম সব লিখতে হবে। এইবার মহিলার যখন তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে সেই সময় মহিলার মানসিক অবস্থা কেমন সেটাও নথিভুক্ত করতে হবে। ঠিক আছে, এছাড়া মহিলা সেই সময় যখন ইনভেস্টিগেশন করা হচ্ছে সেই সময় কোনো নেশাগ্রস্ত বস্তুর প্রভাবে আছে কিনা সেটাও দেখে নিতে হবে এবং যদি থাকে সেটাও নথিভুক্ত করতে হবে। এছাড়া মহিলাটির চলাফেরা, কথা বলা, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউরিনেশনে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত নথিবদ্ধ করতে হবে। মহিলাটির পোশাক ভালোভাবে পরীক্ষা করতে হবে। পোশাকের মধ্যে কোনো রক্তের দাগ বা কাদা, বালি, ধুলোর ছাপ বা কোনো সিমেন্টের ছাপ এই সমস্ত কিছু আছে কিনা বা কোনো হেয়ার টেয়ার যা কিছু আছে সব সেগুলো কালেক্ট করতে হবে। এছাড়াও তার মুখে কোনো আঁচড় আছে কিনা, ব্রেস্টে কোনো ক্ষত আছে কিনা বা কোনো ইনজুরি আছে কিনা, দাঁতে কোনো ইনজুরি আছে কিনা, শরীরের কোনো জায়গায় কোনো ধরনের ইনজুরি আছে কিনা সেটা দেখে নিতে হবে। এরপর ফিমেল জেনিটাল অর্গান ভালো করে পরীক্ষা করতে হবে। তার ভ্যাজাইনাল অঞ্চল, পেরিনিয়াম অঞ্চল এগুলো দেখতে হবে সেখানে কোনো পেরিনিয়াল টিয়ার আছে কিনা, কোনো ভ্যাজাইনাল টিয়ার আছে কিনা, ভ্যাজাইনাল কোনো ইনজুরি আছে কিনা, কোনো হেমাটোমা আছে কিনা, এগুলো সব লক্ষ্য করতে হয় এবং সেখানে নথিভুক্ত করতে হয়। এছাড়াও যদি কোনো ধরনের পিউবিক হেয়ার ওখানে পাওয়া যাচ্ছে কিনা, আর যদি ভার্জিন গার্ল হয় তবে সেই ক্ষেত্রে হাইমেনের অবস্থা কেমন অবস্থায় আছে সেটাও নথিভুক্ত করতে হয়। ঠিক আছে, এছাড়া এবার ওই ভ্যাজাইনাল অঞ্চলে যদি কোনো বিশ্বাস থাকে বা নাও থাকে,
ভ্যাজাইনাল সোয়াব কালেক্ট করা হয় এবং সেটা ভ্যাজাইনাল সোয়াবটাকেও নথিবদ্ধ করা হয়, ডিসচার্জ থাকলে সেটাকেও কালেক্ট করা হয়, করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এই হচ্ছে পসিবিলিটি। আর বলছে ডেঞ্জার অফ রেপ, রেপের ফলে কি কি ডেঞ্জার দেখা দিতে পারে, সেখানেও দেখবে 5-6টা পয়েন্ট দেওয়া আছে। শরীরে বিভিন্ন জায়গায় ইনজুরি হতে পারে, এটা প্রাথমিক ডেঞ্জার। দ্বিতীয় হচ্ছে মানসিকভাবে সে আঘাত পেতে পারে। 3 নম্বর হচ্ছে পুরুষ জাতির প্রতি তার ঘৃণা জন্মাতে পারে, সেক্সুয়াল ইন্টারকোর্সের প্রতি অনীহা আসতে পারে, সে পাগল হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ব্যাস, এই রেপ নিয়ে এরকম একটা কোশ্চেন আছে, এটা করবে তবে মোটামুটি স্যার পপুলেশন স্যার পপুলেশন বুমটা আবার কি আছে, পপুলেশন বুম পপুলেশন ওটা এখানে নয়, ওইটা ওটা সোশিওলজি, ওটা তো অন্য স্যার আছে একজন তোমাদের পড়াবার। সোশিওলজি আর হচ্ছে পিএসএম ভোল্টেজ লো হয়ে গেছে। প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, সেখানে মানে ওই প্রিভেনশন হচ্ছে মেটা বলছে কি মানে কি যেন একটা কথা ছিল, হ্যাঁ প্রিভেনশন ইজ বেটার, অর্থাৎ যদি ওর জায়গায় আসার আগে আমি যদি জিনিসটাকে প্রিভেন্ট করে দিই তবে হয়ে গেল, রোগী আর হবে না, ডাক্তারের কাছে আসতে হবে, সাফারিংটা আসবে না, ওষুধও খেতে হবে না। তা কোনটা ভালো? প্রিভেনশনটা ভালো, তাই না? বলছে যদি আমরা শুধু ভালো করে সাবান দিয়ে হাত পা ধুয়ে ঠিক মতো খেতে পারি তবেই অনেক রোগ আমরা নির্মূল করে ফেলতে হয়। অর্থাৎ প্রপার স্যানিটাইজেশন যদি আমরা মেনটেন করতে পারি। হ্যাঁ বলো, এফএসএম সম্বন্ধে আর কোনো কোশ্চেন আছে? এই এফএসএম কমপ্লিট হয়ে গেল, সামনের দিন পরীক্ষা প্যাথোলজি আর এফএসএম। আমার সেন্টারে ছিল প্যাথোলজি, তোমাদের অনেক পড়িয়েছি। প্যাথোলজি তোমরা ওই যে 3টে টেস্ট আছে, এক্সামিনেশন, রুটিন এক্সামিনেশন অফ স্টুল, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন এন্ড রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, অর্থাৎ সিবিসি যেটা আছে ব্লাডের, বা হিমাটোলজিক্যাল ক্লাসিফিকেশন বা হিমাটোলজিক্যাল এক্সামিনেশন। সেখানে তো আমি তো সব করেছি, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন, তারপরে এক্সামিনেশন স্টুলগুলো আর ইউরিন দেবে 3টে ব্রড হেডিং এ করা আছে, ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক্যাল। হ্যাঁ ওরালে খুব কম বলে, ওরাল তোমার মেন রিটিনটা, রিটিনে কোশ্চেন যেরকম আসবে সেই অনুযায়ী তুমি কি লিখতে পারছো কিনা ওরালে একটু চার্জ করে, আর কিছু বুঝতে পারছি। ওরা তোমার 5 মিনিটের কত ধরবে, 5 মিনিটে ওরা তোমার কত ধরবে, 5টা 6টা 7টা 8টা কোশ্চেন ধরবে, মানে অনেক কোশ্চেন আছে, প্যাথোলজির কোশ্চেন আছে, তোমার এই যে পিএসএম পড়ালাম, এফএসএম পড়ালাম, তাদের কোশ্চেন আছে, সব মিলিয়ে তো ওরা আছে। সেখানে তুমি কত ধরবে, তোমার ওরাল দিয়ে মাথা খাওয়াবে ম্যাক্সিমাম 3টে 4টে 5টা বলতে না পারলেও আমি তো জিনিস সবাইকে পাচ্ছি ফেলবেল কোনো চিহ্ন নেই। অতএব ওরাল নিয়ে কোনো ভাবনা নেই, ভাবনা হচ্ছে তোমাদের যে খাতাটা এটা তো ওখানে পাঠিয়ে দেয়, তাতে তোমরা ভর্তি করবে সবসময়। একটা কতগুলো কথা বলে দিচ্ছি শোনো, যতগুলো কোশ্চেন থাকবে সব কটা অ্যাটেন্ড করবে, কোনোটা ছাড়বে না। অর্থাৎ যাই দেবো লিখে দেবে, ঠিক আছে, ফাঁকা রাখবে না, মানে 100 সব দেখবে 4টে করে লিখতে হবে, মানে 4টে সাবজেক্ট লিখতে হবে একটা, সেক্ষেত্রে তুমি সময় খুব কম পাবে। সেই জন্য উত্তর সবসময় ছোট ছোট করবে কিন্তু কমপ্লিট করবে। যেমন ধরো তোমার প্যাথোলজিতে তোমাকে 4টে কোশ্চেন লিখতে হবে, 4টে ছোট ছোট করে 8 ঘন্টার মধ্যে লিখে ফেলতে হবে, 8 ঘন্টা কি 40 মিনিটের মধ্যে। তারপরে ধরো পিএসএম ধরবে, পিএসএম এ দেখবে 4টে কোশ্চেন লিখতে হচ্ছে, ওই 4টে কোশ্চেনই ছোট ছোট করে লিখবে, ওই 2খানা লিখে ভরাট করা, 2টো ছেড়ে দিলাম, ওই 2টোটা তো ফুল মার্ক দিলেও কত দেবে, কিন্তু 4টে লিখলে পরে 60% দিলে পরে 424, আর 2টো যদি লিখো তাহলে 80% দেয়, কত হবে 16। সেই জন্য এই জায়গাটা খেয়াল রাখবে যে তুমি কখনোই ছাড়বে না কোনো জিনিস, একটা সাবজেক্ট ধরবে পুরো শেষ করে দেবে, এবং প্রতিটা সাবজেক্ট জানলে তুমি 40-45 মিনিট সময় পাবে, বেশি পাবে না, কারণ 4টে সাবজেক্টকে তোমাকে 3 ঘন্টার মধ্যে লিখতে হবে। তো সেইভাবে তুমি লিখবে, কিন্তু ফুল লিখবে, মানে ফুল অ্যাটেন্ড করবে। সেখানে 10 লাইনের জায়গায় 4 লাইন লিখবে, একদম মেন পয়েন্ট গুলো লিখে এগিয়ে যাবে।
একটা কোশ্চেন নিয়ে এত হাজারবার কোনো দরকার নেই। তুমি অ্যাটেন্ড করেছো কিনা দেখবে, এবং অ্যাটেন্ড করেছো 3-4 লাইন পড়লেই বুঝে যাবে তুমি সম্বন্ধে জানো কি। আমাদের সায়েন্সের একটা সুবিধা কি না, আমরা সবসময় দেখি যে ব্যাপারটা সম্বন্ধে জানে কি, 2-3টে লাইন বললেই বুঝে যাবে। তার জন্য এত মাথা কিছু দরকার নেই। যে প্রপার ব্যাপারটা কি, অ্যানিমিয়া, রক্তের অভাব, রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ আর আরবিসির পরিমাণ, এই দুটো যদি কম থাকে অ্যানিমিয়া। এই দুটো কথা যখন তুমি এই দুটো কম ব্যাস হয়ে গেল, আবার আর কিছু দেখার নেই, তখন এই জানে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কোথায় কোথায় দেখে, তখন বললে তুমি চোখের কোথায় দেখে, চোখের নিচে দেখে, চোখের উপরে জানে না। যাই দেখো প্যালপেবল কনজাংটিভা ধরো তার মনে নেই, কিন্তু চোখের নিচের পাতাটা তো মনে থাকবে। তো চোখের নিচের পাতা মানে জানবে, হ্যাঁ এই অ্যানিমিয়া দেখতে। যে প্যালপেবল কনজাংটিভা তো ভুলে গেছে, যেতেই পারে, অতটা মনে রাখতে পারে, কখনো না রাখতে পারে। ওই জন্ডিস কোথায় দেখবে, উপরের পাতা, ওটা যদি লেখো নিচের পাতা। জিভের উপরে যদি লেখে জন্ডিস, জিভের উপরে জন্ডিস থাকে, আন্ডার সাথে জিভের নিচে, তাহলে কি জিভের নিচে লেখা থাকবে। তা যে দেখবে জিভের নিচে লিখেছে, চোখের উপরের অংশে লিখেছে, তাহলে জানে হ্যাঁ জন্ডিস দেখতে যান। বুঝলে, এইরকম ছোট ছোট জিনিসগুলো উত্তরের মধ্যে থাকলে পরে যারা যেই খাতা দেখুন না কেন, সে বুঝে যাবে তুমি ব্যাপারটা জানো। সেটার একটু দরকার লাগবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, কমপ্লিট পুরোটা আনসার করতে হবে। ঠিক আছে, নেক্সট দিনকে পরীক্ষা দেবে, এটা মাথায় রাখবে, রেখে লিখবে। এক গাদা লেখার কোনো দরকার নেই, তুমি শুধু যতগুলো কোশ্চেন আছে ততগুলো অ্যাটেন্ড করবে। ঠিক আছে, আর ওরা নিয়ে চিন্তা করবে না, ওই কোশ্চেন ওখানে লিখতে পারলে আমার